Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফর মিনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আবার তোদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব। তো আজকের টপিকটি হলো এমপ্লয়াবিলিটি স্কিলসের লেবার ওয়েলফেয়ার লেজিসলেশন যে মডিউল, তারই মধ্যে একটা টপিক যেটার নাম হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট। যারা শ্রমিক তাদেরকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তারই সংক্রান্ত আইন নিয়ে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছি ইন্ট্রোডাকশন টু ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট। The basis of Workmen Compensation Act 1923 passed in March 1923 and was put into force on 1st July 1924 is that the state government cannot be a silent spectator to the suffering of the working class engaged in factories or establishments who are exposed to the various risks to their limbs and lives. There are chances of accidents and injury while working on sophisticated mechanical devices. 1923 সাল মার্চ মাস ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট তখন পাস হয়। রাজ্যসভা, লোকসভা, এখানে যেসব তখন সভাগুলো ছিল নিয়ে তারপর তোর রাষ্ট্রপতির তোর মানে সাইন করার পর সেটা তো আস্তে আস্তে তারপর ওটা অ্যাক্টে পরিণত হয়। তো তখনও দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয় 1947 সালে। তো 1924 সালে 1 জুলাই এটাকে লাগু করা হয় বাই ফোর্স, যে এই অ্যাক্টটাকে এবারে মানতেই হবে। এর কারণ হচ্ছে কোনো ওয়ার্কার সে কোনো ফ্যাক্টরি বা এস্টাবলিশমেন্টে যখন সে কাজে যুক্ত, তো সেই সঙ্গে অনেক রকম ঝুঁকি তাদেরকে নিতে হয়, যে কারণে অনেকের প্রাণহানিও হতে পারে, আবার অনেকের হাত পা কাটা চলে যেতেও পারে, অনেক কিছু বিপদ আসতে পারে। তো সেই সময় স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেন নীরব দর্শকের ভূমিকা যেন পালন না করে, সেই জন্য এই অ্যাক্টটাকে পাস করানো হয়, এই আইনটাকে লাগু করা হয়। তো হরেক রকম যে মেকানিক্যাল ডিভাইসেস থাকে, খুবই সূক্ষ্ম মেকানিক্যাল ডিভাইসেস, তো সেই সব উপকরণ যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় বিভিন্ন রকমের কোনো দুর্ঘটনা, কোনো আঘাত আসতে পারে। তো সেই ক্ষেত্রে কী কী ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে সেই সংক্রান্ত হচ্ছে এই ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট। এবার এর সংশোধনী কী হয়েছিল, অ্যামেন্ডমেন্টস। The Act was amended firstly in 1933 by the Workmen's Compensation Amendment Act 1933, secondly in 1938 by the Workmen's Compensation Amendment Act 1938, thirdly in 1938 by the Workmen's Compensation Amendment Act 1938, fourthly in 1946, fifthly in 1959, sixthly in 1962 the Workmen's Compensation Amendment Act 1962, and then in 1984 by the Workmen's Compensation Amendment Act 1984. Now amendments have been made by the Law Commission of India in 1989, and lastly the Workmen's Compensation Act 1995. 1933 সালে প্রথমবার সংশোধনী আসে, তারপর 1938 সাল, নেক্সট হচ্ছে আরেকবার 1938 সালে হয়েছিল দুবার, এবার সেকেন্ডলি আর এবার থার্ডলি। তারপরে চতুর্থবার হয়েছিল 1946 সালে, পঞ্চমবার 1959 সালে, ষষ্ঠবার 1962 সালে, সপ্তমবার 1984 সালে। এর পরের থেকে ভারতের যে ল কমিশন আছে, তো সেই ল কমিশনই এই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসে, সেগুলো চেঞ্জ করে কোনো অ্যাক্টে যদি কিছু প্রবলেম থাকে। আর সব থেকে সর্বশেষ যেটা অ্যাক্টের মধ্যে সংশোধন হয়েছিল সেটা হচ্ছে 1995 সালে। তো অ্যাক্ট মানে প্রথম যখন বিল লেখা হয়, সেই বিল যখন পাস হয় তারপরে তো এটা অ্যাক্টে পরিণত হয়। তো তার মধ্যে যে নিয়ম কানুনগুলো লেখা থাকে তারই মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসা। যে চেঞ্জেসগুলো নিয়ে আসা হয় সেটা আমি তোদেরকে দেখেছিলাম, যে ইন্ডিয়ার যে গ্যাজেট আছে এক্সট্রা অর্ডিনারি, সেখানে সে গ্যাজেটে সেগুলো পাবলিশ হয়ে পড়ে বেরোয়, যে কী কী জিনিস আগে ছিল, কী জিনিস আমাদের সংশোধন করা হলো, তার সব নিয়ম, তার শর্ত ইত্যাদি। তো এইভাবে সেগুলোর অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার হচ্ছে অবজেক্টিভস অ্যান্ড এইমস অফ দ্য অ্যাক্ট। এই যে অ্যাক্ট, যে আইন যে আছে, এর কি উদ্দেশ্য, কি লক্ষ্য। টু কম্পেনসেট এ ওয়ার্কম্যান ইনক্যাপাসিটেড বাই অ্যান ইনজুরি ফ্রম অ্যাক্সিডেন্ট। কোনো ওয়ার্কম্যান কাজের সূত্রে তার হয়তো কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো আঘাত লাগলো, তো সেই মুহূর্তে তাকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়। টু মেক এফর্টস অন প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস, গিভিং ওয়ার্কম্যান গ্রেটার ফ্রিডম ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড রেন্ডারিং ইন্ডাস্ট্রি মোর অ্যাট্রাকটিভ। কোনো ওয়ার্কার
কোনো লেবার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো সে কাজ করার সময় সে যেন ফ্রিডম অনুভব করে, তাকে যেন বেশি উত্ত্যক্ত না করা হয়, যেন বেশি এক্সাইটেড না হয়ে যায়, যেন খুশি মনে কাজ করতে পারে। সেই সূত্রে কী হবে, দুর্ঘটনা থেকে রক্ষা করা যাবে, যেন কোনো অ্যাংজাইটি না আসে। আর ইন্ডাস্ট্রিকে এমনভাবে রাখতে হবে যেন সেটা ওয়ার্কারদের জন্য খুবই অ্যাট্রাকটিভ মনে হয়, যেন খুবই আকর্ষণীয় লাগে কাজ করার সময়, যেন কোনো অসুবিধা, কোনো ইতস্তত বোধ বা কোনো গুমরে থাকা কোনো অবস্থার মধ্যে যেন ওয়ার্কার না থাকে, এগুলোকে চেক করা। প্রোটেকশন অফ ওয়ার্কম্যান অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্রম হার্ডশিপ অ্যারাইজিং ফ্রম অ্যাক্সিডেন্টস। ওয়ার্কম্যানদেরকে রক্ষা করা যতদূর সম্ভব, যে অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা যেখান থেকে তার শুরু হচ্ছে, যেখান থেকে তার উদ্ভব, যেখান থেকে উদয় কোনো দুর্ঘটনার, সেই কারণগুলোকে নির্মূল করে ওয়ার্কম্যানদেরকে রক্ষা করা যতদূর সম্ভব। The main object of the act is to impose legal obligation on the employers to pay compensation to workmen involved in accidents while working in the premises. ইন্ডাস্ট্রি প্রেমিসেস, কলকারখানার যে এরিয়ার মধ্যে যখন কোনো ওয়ার্কম্যান কাজ করছে, তো মেন উদ্দেশ্য, মেন লক্ষ্য এইটাই হলো যে এমপ্লয়ার যারা আর কি জবটা দিচ্ছে, যাদের হয়ে ওয়ার্কাররা কাজ করছে, তাদের ওপরে দায়বদ্ধতা নিয়ে আসা এমপ্লয়াররা। কারণ অনেক সময় এমপ্লয়াররা দায় ঝেড়ে ফেলতে চায়, কোনো ক্ষতিপূরণ দিতে চায় না, দোষটা এমনভাবে তারা সামনে নিয়ে আসে যেন মনে হয় যে ওয়ার্কম্যান কিংবা কোনো লেবার তাদের কারণেই, নিজস্ব ভুলেই তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল যদি কোনো কমিশন, কোনো এনকোয়ারি বসানো হয়, তখন অনেক সময় দেখা যায় কি এমপ্লয়ারদের কোনো হয়তো দোষ, কোনো ভুল, ঠিক সময় হয়তো মেশিনারিজ চেঞ্জ করেনি, কোনো সেফটি মেজার্স নেই, যে কারণে হয়তো লাইফ সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, দুর্ঘটনা হয়তো জীবনও চলে যেতে পারে, আবার হাত পা কাটা চলে যেতেও পারে। তো এমপ্লয়ারদের ওপর একটা দায় থাকা অবশ্যই দরকার, যে ওয়ার্কম্যান ওদের হয়তো কাজ করছে, তো তাদেরকে যেন সঠিক সময় যেন কম্পেনসেট করা হয়, যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এর সুযোগ সুবিধা কী রয়েছে? স্কোপ অফ দ্য অ্যাক্ট। দি অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু দোজ ওয়ার্কম্যান ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রিজ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য অ্যাক্ট। এই আইনের মধ্যে শুধু সেটাই লেখা আছে যেটা কোথায় এটা অ্যাপ্লিকেবল, কোন জায়গাটায় হচ্ছে, যেখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রিজ রয়েছে, সেখানে যে ওয়ার্কম্যানরা কাজ করছে। প্লাস আদার্স যদি কিছু সে একটা লেখা থাকে, যেগুলো উল্লেখ করা থাকবে, শুধু সেসব জায়গাতে কম্পেনসেশনগুলো পাওয়া যাবে। দি অ্যাক্ট affords protection to a workman from losses or injury caused by accident arising out of and in the course of employment subject to certain exceptions as laid down in the act. তো এই অ্যাক্ট মেনলি কী হচ্ছে, ওয়ার্কম্যানকে প্রোটেক্ট করা, তাদেরকে সুরক্ষা দেওয়া, যাতে কোনো লস না হয় ওয়ার্কম্যানের, যাতে কোনো আঘাত, দুর্ঘটনা না ঘটে। তো ইনজুরি কোন ক্ষেত্রে আসতে পারে, হয়তো কোনো দুর্ঘটনার জন্য কোনো ইনজুরি আসছে, তো সেই দুর্ঘটনা যেখান থেকে অ্যারাইজ হচ্ছে, তো সেই জায়গাটাকে চেক করা, সেটাকে ঠিক করা, যাতে সেই কারণে কোনো ওয়ার্কম্যানের কোনো অসুবিধা না হয়। তো সেটা হচ্ছে কি, এমপ্লয়মেন্ট যখন চলছে, যখন সে কাজ চলছে সেই কোর্সের মধ্যেই, অতএব সে যখন যতক্ষণ সে ইন্ডাস্ট্রির মধ্যে থাকলো ততক্ষণ মধ্যেই এই অ্যাক্টটা আমার লাগু থাকছে। এবার ইন্ডাস্ট্রি তখন থেকে যখন সে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে এই অ্যাক্টের মধ্যে আর আসছে না। এছাড়াও কিছু কিছু যদি কিছু ব্যতিক্রম থেকে থাকে, সেক্ষেত্রে এটা সুযোগ সুবিধা এই অ্যাক্টের সেখান থেকে নেওয়া যাবে। এমপ্লয়ার্স লায়াবিলিটি ফর কম্পেনসেশন, ক্ষতিপূরণ যে এমপ্লয়ার দিচ্ছে, তো তার কী কী দায়বদ্ধতার জন্য সে লায়াবল কেন দিচ্ছে ক্ষতিপূরণটা, কারণটা কি? টু মেক দ্য employer pay compensation, the death or injury suffered by the workman must be consequence of an accident arising out of and in the course of his employment is dependent upon the following four conditions. এখানে চারটে শর্ত দেওয়া আছে, সেই চারটে শর্তের উপরে বলা হয়েছে কি, যে কম্পেনসেশন ক্ষতিপূরণটা যে দিচ্ছে, তো সেই দায়বদ্ধতাটা কোন কোন ক্ষেত্রে সেটা লাগু হচ্ছে। কোনো ওয়ার্কম্যানের ইনজুরি হলো, কোনো আঘাত লাগলো, কিংবা তো স্যার সে হয়তো মৃত্যুবরণ করলো। তো এই যে কনসিকুয়েন্সেসটা, এই যে একের পর এক যে জিনিসগুলো হচ্ছে, তো কোথা থেকে এটা আসছে? অ্যাক্সিডেন্ট যে জায়গা থেকে শুরু হচ্ছে, যেখান থেকে অ্যাক্সিডেন্টটা উদয় হচ্ছে, অ্যারাইজ হচ্ছে, আর কি, যে ওর এমপ্লয়মেন্ট কোর্স
যখন চলছে, যখন এমপ্লয়ি যখন কাজ চলছে, তো সেই ক্ষেত্রে তো কোন কোন শর্ত বলে এখানে দেওয়া রয়েছে। দি ক্যাজুয়াল কানেকশন বিটুইন দ্য ইনজুরি অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ পার্সোনাল ইনজুরি ইজ কজ টু ওয়ার্কম্যান হোয়াইল অন ওয়ার্ক। ক্যাজুয়াল কোনো কানেকশন মানে জাস্ট বলা চলে যে নর্মাল কিছু একটা কোনো যদি সংযোগ রয়েছে হয়তো আঘাতের সঙ্গে আর অ্যাক্সিডেন্টের সঙ্গে, মানে আঘাতটা যে হচ্ছে, ইনজুরি হচ্ছে কী কারণে হচ্ছে, অ্যাক্সিডেন্টটা হচ্ছে বলে আঘাতটা হবে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে ইনজুরি হওয়ার কোনো কারণই নেই। তো সেক্ষেত্রে ইনজুরি কীরকম হতে পারে, হয় মেশিনারিজের কোনো কিছু প্রবলেম হলো, মেশিনারিজ হয়তো টিয়ার আপ হয়ে গেলো কিংবা ওয়ার্প হয়ে গেলো কিংবা ওয়্যার হলো, মেশিনারি ভেঙে গেলো, সে একটা কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার ওটার সঙ্গে যে মেশিন চালনা করছিল, ড্রাইভ করছিল, সেই মানুষটারও দেখা গেলো কিছু পার্সোনাল কিছু ইনজুরি হয়ে গেল কাজ চলাকালীন। দি ইনজুরি অ্যান্ড অ্যাক্সিডেন্ট কজ ডিউরিং দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট চলাকালীন, যখন সে কারখানার মধ্যে চলছে, যখন অন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট সে যখন জব করছে, সেখানে কিছু যদি অ্যাক্সিডেন্ট, যদি কিছু ইনজুরি হচ্ছে তখন। দ্য প্রবাবিলিটি টেনেবল টু রিজন দ্যাট দ্য ওয়ার্ক কন্ট্রিবিউটেড টু দ্য কজিং অফ পার্সোনাল ইনজুরি। এটা এটা ছাড়াও আরেকটা যুক্তিযুক্ত ব্যাপার কি থাকতে পারে, যেটাকে মেনে চলা দরকার অবশ্যই খুব ভালোভাবে। যেটা কি সম্ভাবনা যে ওয়ার্ক যে কন্ট্রিবিউট করছে, যে কোনো ওয়ার্কম্যান ওয়ার্ক করছে মানে কি সে তার শ্রমটা প্রদান করছে, সে শ্রমটার বিনিময়ে সে কিছু ওয়েজেস পাচ্ছে। তো এই কারণও থাকতে পারে যে কোনো কিছু প্রবাবিলিটি যে তার পার্সোনাল ইনজুরি কিছু কারণ হয়তো ঘটছে, কিছু পার্সোনাল ইনজুরি যে ওয়ার্ক কন্ট্রিবিউট করার সময়তে, সেটাও। The applicant proves that it was the work and the resulting strain which contributed to or aggravated injury. এবারে অ্যাপ্লিকেন্ট যে, তাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে সেই কাজের জন্যই ঘটনাটা ঘটেছে। সেই কাজ কোনো একটা জব করছিল, সেই জবের জন্য হয়তো তার ফলাফল কোনো কিছু একটা দুর্ঘটনামূলক কিছু একটা এসছে, তো যে কারণে তার খুবই বীভৎসভাবে তার কোনো আঘাত লেগেছে, সেটা যদি অ্যাপ্লিকেন্ট এগুলো প্রুফ করে দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে এমপ্লয়ারদের দায়বদ্ধতার মধ্যে পড়ে যায় যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই ক্ষতিপূরণ অনেক সময় এমপ্লয়াররা দিতে চায় না, কারণ এতে মেডিকেল অনেক তাদের মানে রেমুনারেশন তাদেরকে পে করতে হয়, অনেক অনেক কিছু। অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য এই একটা কোথায় কোথায় প্রযোজ্য, এটা যে সময় এটা ছিল লেখা হয়েছে এটা, সে সময় জম্মু অ্যান্ড কাশ্মীরকে বাদ দিয়ে বাদবাকি ভারতের সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল, যেখানে যেখানে ইন্ডাস্ট্রিজ আছে। কিন্তু এখন তো জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া হয়েছে, তার মানে এখন ওইখানে এটা অ্যাপ্লিকেবল হতে পারে। দি অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু দোজ এরিয়াস উইচ আর কভার্ড বাই দি এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948। এইবারে একটা কি, এই অ্যাক্ট ওয়ার্কম্যান কম্পেনসেশন, যেখানে ইএসআই থাকবে, এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, সেখানে কিন্তু ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্টটা লাগু হবে না। আর যেসব জায়গাতে ইএসআই নেই সেখানে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট লাগু হবে। দুটোর ক্ষেত্রে কিন্তু রেমুনারেশন দেওয়া হচ্ছে, কিছু এক্সট্রা বেনিফিটস দেওয়া হচ্ছে ওয়ার্কারদেরকে, যারা তারা নিজেদেরকে সুস্থ করে তুলতে পারে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এই অ্যাক্টের সংক্রান্ত। প্রথম কি, এক্সটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, কত দূর অবধি এটা প্রযোজ্য, তো কতটা সীমা। দি অ্যাক্ট এক্সটেন্ডস টু দ্য হোল অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে একটা, এর প্রসার ঘটেছে। ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কম্যান রিক্রুটেড বাই দ্য কোম্পানিজ অর এস্টাবলিশমেন্টস রেজিস্টার্ড ইন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট টু ওয়ার্ক অ্যাব্রড। কোনো কোম্পানি বা কোনো স্থাপনা তার ভারতে রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে কাজ করছে বিদেশে পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রেও এই অ্যাক্টটা অ্যাপ্লিকেবল হবে যদি সেই কোম্পানি ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্টের আওতার মধ্যে এসেছে তবে। All railway servants not permanently employed in any administrative district or subdivisional office of a railway and not employed in any capacity as is specified in Schedule 2 to the Act. সব রেলওয়ে যারা চাকুরে, যারা হয়তো পার্মানেন্টলি কোনো প্রশাসনের আন্ডারে তারা এমপ্লয়েড নয়, কিংবা কোনো জেলার আন্ডারে নয়, কিংবা কোনো এসডিও অফিসের আন্ডারে, এসডিও সাবডিভিশন অফিসের রেলওয়ে সে আন্ডারে নয়, কিংবা অন্য কোনোভাবে তারা হয়তো পার্মানেন্ট তারা এমপ্লয়েড নয়, যেভাবে সেটা নির্দেশ দেওয়া আছে এই অ্যাক্টের মধ্যে, সেখানে এই অ্যাক্টটা প্রযোজ্য রয়েছে। তো এই বিষয়গুলো যদি ডিটেলস জানতে হয় তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্টের যে আর্টিকেল, যে বইটা আছে, সে বই থেকে পুরো নিয়মগুলোকে আগে পড়ে জানতে হবে। Persons employed in any such capacity as is specified in Schedule 2 of the Act
কারণ এই যে শিডিউল 2 অফ দ্য অ্যাক্ট এর মধ্যে কি যে কেউ হয়তো পার্মানেন্ট এমপ্লয়েড, কেউ হয়তো পার্মানেন্ট নট এমপ্লয়েড, যার যেরকম ক্যাপাসিটি সেই অনুপাতে এখানে সব কিছু ভাগ করে লিখে দেওয়া আছে। তো শিডিউল 2-তে কী বলা আছে, কোন কোন কাদেরকে ইনক্লুড করা রয়েছে, কাদেরকে এর মধ্যে নিয়ে আসা হয়েছে। বলছে ফ্যাক্টরিতে যেসব মানুষজন কাজ করছে, মাইন্স, প্ল্যান্টেশনস, মেকানিক্যালি প্রপেলড ভেহিকেলস, কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড আদার সার্টেন হ্যাজার্ডাস অকুপেশনস। In all, there are 48 employments listed in the schedule. 48টা এমপ্লয়মেন্টস এই শিডিউলের মধ্যে লিস্টিং করা আছে। তার মধ্যে কী কী থাকতে পারে, যে কোনো ফ্যাক্টরিতে মানুষজন যেখানে কাজ করছে, খনিতে হয়তো কাজ করছে, কিংবা গাছপালা যেখানে রোপণ করা প্ল্যান্টেশন সেখানে হয়তো কাজ করছে, কিংবা মেকানিক্যালি প্রপেল যান্ত্রিকভাবে হয়তো কোনো ভেহিকেল যেখানে চালনা করা হয়, যেরকম ধরনের কোনো ভেসেল, মেকানিক্যালি প্রপেলড ভেহিকেল নদীর ওপরে যাচ্ছে, কিংবা কোনো ডকে যেখানে মেকানিক্যালি প্রপেলড হচ্ছে, সেসব জায়গাতে হতে পারে, কোনো নির্মাণ কার্যে, কিংবা কোনো নির্দিষ্টভাবে এখানে শিডিউলটাতে লিস্টিং করা আছে যেখানে বিপত্তিকর কোনো যদি কাজকর্ম থাকে সেসব জায়গাতেও এই একটা লাগু হতে পারে, যেটা শিডিউল 2-তে বলা রয়েছে। Persons employed in employments added to Schedule 2 by the state government in exercise of the powers conferred on them under Section 2(3) of the Act. In this connection, a statement indicating the additions made so far by different state government is enclosed. এইবারে বাড়ি আসছে রাজ্য সরকারের। তো রাজ্য সরকারও কিছু এর মধ্যে অ্যাড করে রেখেছে এই শিডিউলটার মধ্যে, কারণ রাজ্য সরকারের আওতার মধ্যেও তো কিছু কারখানা থাকছে, যেসব কারখানাতে মানুষজন কাজ করছে, তাহলে সেই ক্ষমতাটা রাজ্য সরকারকেও এখানে দেওয়া আছে, যেটা কোন সেকশনের মধ্যে পড়েছে, এই অ্যাক্টের সেকশন 2(3) এই অ্যাক্টের মধ্যে আছে। তো সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে যে কী কী জিনিস কোন কোন ক্ষেত্র এর মধ্যে আরও অতিরিক্তভাবে অ্যাডিং করা হয়েছে, এক্সট্রা এখানে ঢোকানো হয়েছে, সেটা প্রবেশ ঘটানো হয়েছে এই অ্যাক্টের মধ্যে। দেয়ার ইজ নো ওয়েজ লিমিট ফর কভারেজ আন্ডার দি অ্যাক্ট। All the employees employed in scheduled employment including the railway servants mentioned at A above, যেটা এখানে বলা রয়েছে এতে, and are therefore covered under the act. এই অ্যাক্টের আন্ডারে ওয়েজ লিমিটের কোনো আওতার মধ্যে আসছে না। কারোর হয়তো ওয়েজ লিমিট কম, কারোর হয়তো ওয়েজ লিমিটটা বেশি, তো যার কম সে কি পাবে না সেটা নয়, যার কম বেতন সেও পাবে, যার বেশি বেতন সেও পাবে, যদি এই অ্যাক্টের আন্ডারে পড়ছে। আর যদি সেখানে ইএসআই অ্যাক্ট না থাকে তবে সব এমপ্লয়িজ শিডিউল এমপ্লয়মেন্টের মধ্যে চলে আসছে যারা কাজ করছে। তার মধ্যে কী কী থাকছে, রেলওয়ে সার্ভেন্টও থাকছে, আর ওপরে যেগুলো বলা আছে সেসবগুলো এই অ্যাক্টের কভার করছে, তার আওতার মধ্যে চলে আসছে। এবার হচ্ছে কন্টিনজেন্সিস ইন হুইচ কম্পেনসেশন ইজ পেইবেল। কোনো দৈব ঘটনার কারণে, এরকম নর্মাল কোনো ঘটনা নয়, মানে কোনো আকস্মিক কোনো অনিশ্চিত যদি কোনো ঘটনা, সেক্ষেত্রে কী হবে, কম্পেনসেশন ইজ পেয়েবল ইন কেস অফ টেম্পোরারি পার্মানেন্ট ডিসেবলমেন্ট অর ডেথ অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান এমপ্লয়মেন্ট ইনজুরি। জব চলাকালীন যদি কোনো কিছু আঘাত লাগছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে আঘাতের ফলাফলে মেবি এবার কি হয়তো অন্য ক্ষেত্রে হয়তো মৃত্যু হয়ে গেল, কিংবা পুরোপুরি সে বিকলাঙ্গ হয়ে গেল, কিংবা টেম্পোরারি হলো, তো সেসব ক্ষেত্রেও কিন্তু কম্পেনসেশনটা তাকে পে করতে হবে, এমপ্লয়ারকে ক্ষতিপূরণ দিতে হবে। The contracting of any disease listed in Schedule 3 to the Act is deemed to be an injury by accident. এবারে Schedule 3-তে এই নিয়মের মধ্যে কি লেখা রয়েছে যে কোন কোন ডিজিজ, কোন কোন রোগ ব্যাধি, কোন কোন অকুপেশনাল ডিজিজগুলো এর মধ্যে লিস্টিং করা আছে, যে এবারে ওইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো কোনো ইনজুরি বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেসব জিনিস এখানে সব কিছু বলা আছে। এবারে 3 নম্বরে কী আসছে, অকুপেশনাল ডিজিজ। If a workman employed in the employment specified in the Schedule 3 of the Act contracts any occupational disease peculiar to that employment, he becomes eligible for payment of compensation under the Act. তো এর সাধারণ মানে হচ্ছে যে হয়তো কোনো মানুষ জব করছে, কোনো ওয়ার্কম্যান, কোনো মজুর কিংবা কোনো লেবার, তো এবার এই অ্যাক্টের আন্ডারে তার যদি কোনো কিছু অকুপেশনাল ডিজিজ তার থেকে থাকে, সেক্ষেত্রেও সে যদি সেই জায়গাটায় এমপ্লয়েড হচ্ছে, যদি সে কাজ করছে, তাহলে তখন যদি কোনো কিছু ইনজুরি বা যদি কিছু অ্যাক্সিডেন্ট ঘটছে, তাহলেও তাই কিন্তু কম্পেনসেশন দিতে হবে। কারণ প্রথম কথা, কারখানাতে অনেক রকমের কাজ থাকে, এবারে সব কাজ সবার জন্য নয়। এবারে কোনো ক্রিটিক্যাল কাজে যদি কাউকে পাঠানো হচ্ছে, তো তার আগে সমস্ত কিছু চেক আপ করা হয় যে সে ঠিক মতন তার হেলথ আছে কি না, তার কোনো অকুপেশনাল কোনো ডিজিজ হয়নি তো, যদি হয়ে থাকে তাহলে সেটাকে রোগটাকে নির্মূল করা। কিন্তু তা সত্ত্বেও তাকে যদি কোনো কাজে পাঠানো হয়, যদি কোনো কিছু ঘটনা কিছু ঘটে থাকে,
তাহলেও কিন্তু তাকে ক্ষতিপূরণটা দিতে হবে। কারণ লিখে দিচ্ছে পিকুলার টু দ্যাট এমপ্লয়মেন্ট, মানে কি, মানে সেই এমপ্লয়মেন্টটা হয়তো তাকে তখন পাঠানো উচিত হয়নি, কিন্তু তার সাথেও তাকে পাঠানো হয়েছে। The occupational diseases should be contracted while in the service of an employer in the specified employment. তো এই যে ডিজিজ যেটা হচ্ছে, তো সেইটা কোনো এমপ্লয়ের আন্ডারে যখন সে সার্ভিস করছে কোনো নির্দিষ্ট কোনো এমপ্লয়মেন্টে, তো সেক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। দ্য শিডিউল 3 ডিভাইডস দ্য অকুপেশনাল ডিজিজ ইন 3 পার্ট। 3 নম্বর যে শিডিউলটা বলা আছে সেখানে অকুপেশনাল ডিজিজটাকে 3টে ভাগে ভাগ করা, একটা হচ্ছে পার্ট এ, একটা পার্ট বি, একটা পার্ট সি। যেরকম স্বাস্থ্যসাথী কার্ড যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে, স্বাস্থ্যসাথীর যে ওয়েবসাইট সেখানে গিয়ে তোরা দেখতে পাবি যে সেখানেও 4-5টা পার্টে বিভিন্ন রোগগুলোকে ওইখানে আলাদা আলাদা করে তার বর্ণনা করা আছে, আর কোনটার ক্ষেত্রে কত সে বেনিফিট পাচ্ছে সেটা ওখানে ক্যাশ বেনিফিটটা দেওয়া আছে। পার্ট এতে যে ডিজিজগুলোকে নির্দিষ্ট করে বলা আছে সেখানে কোনো কোয়ালিফাইং পিরিয়ড নেই, দেয়ার ইজ নো কোয়ালিফাইং পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট। কারোর হয়তো 1 মাস কাজ করলো, কেউ হয়তো কারোর 6 মাস কাজ হয়েছে, কারোর হয়তো 1 বছর কাজ হয়েছে। এবারে দেখা গেলো 3 জনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাদের যদি কোনো ইনজুরি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যার 1 বছর হয়েছে মেয়াদ তাকেও কম্পেনসেশন পে করতে হবে, যার 6 মাস হয়েছে তাকেও পে করতে হবে, আর যার 1 মাস হয়েছে তাকেও। এটা কোন ক্ষেত্রে? অকুপেশনাল ডিজিজ যদি কিছু হচ্ছে ইন কেস কাজ করার সময়তে, তো পার্ট এতে তার কোনো কোয়ালিফাইং পিরিয়ড কিছু নেই যে তাকে কতদিন কাজ করতে হবে তবে গিয়ে যে সে তার কম্পেনসেশন পাবে, সেরকম কিছু বলা নেই। এবার পার্ট বিতে যে ডিজিজের নামগুলো বলা আছে সেখানে বলছে কি, এ পার্সন শুড হ্যাভ বিন এমপ্লয়েড ইন দ্য স্পেসিফাইড এমপ্লয়মেন্ট ফর এ কন্টিনিউয়াস পিরিয়ড অফ নট লেস দেন 6 মান্থ বিফোর দ্য ডিজিজ ইজ কন্ট্রাক্টেড। কোনো মানুষ, কোনো ওয়ার্কম্যান, মজুর হয়তো কোম্পানিতে কাজ করছে, তো তার এমন দেখা গেলো একটা অকুপেশনাল ডিজিজ হলো, তো সেটা তার পার্ট বিতে চলে এলো, কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু কোনো কমিশন পাচ্ছে না, কারণ তাকে মিনিমাম 6 মাস সে কোম্পানিতে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি তবে। এবার পার্ট সিতে যেটা বলা রয়েছে, ফর দ্য ডিজিজেস স্পেসিফাইড ইন পার্ট সি দ্য কোয়ালিফাইং পিরিয়ড ইজ স্পেসিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে কেন্দ্র সরকার দ্বারা সে কোয়ালিফাইং পিরিয়ডটা এখানে নির্দিষ্টভাবে বলা আছে। দ্য কোয়ালিফাইং পিরিয়ড স্পেসিফাইড ফর দ্য ডিজিজেস ফিগারিং পার্ট সি অফ দ্য শিডিউল ইজ এস গিভেন বিলো। এবার এখানে তার নিচে নামগুলো দেওয়া আছে। এটা কি বলছে? নিউমোকোনায়োসিস, এরকম যদি কোনো ডিজিজ হয়ে থাকে তাহলে সেটার জন্য কমিশন যদি পেতে হয় তাহলে তাকে মিনিমাম 7 বছর তাকে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি। প্যাগাসোসিস 3 ইয়ার্স মেয়াদ হওয়া চাই কোম্পানিতে। বাইসোনোসিস 7 ইয়ার্স। এক্সট্রিনসো অ্যালার্জিক অ্যালিভিলিটিস পিরিয়ড ইজ রিকোয়ার্ড টু বি স্পেসিফাইড, এখানে কোনো কোয়ালিফাইং কিছু বলা নেই। আর একটা কী আছে, ব্রঙ্কো পালমোনারি ডিজিজ, সেখানেও কিছু স্পেসিফাই করে বলা নেই। তো এইগুলোতে যদি পেতে হয় কম্পেনসেশন, এই যে রোগ ব্যাধিগুলো দেওয়া রয়েছে অকুপেশনালি, তাহলে তার জন্য তার যে টাইম লিমিট, তাকে কতদিন কোম্পানিতে কাজ করতে হবে সেগুলো এখানে স্পেসিফাই করে বলা রয়েছে। এর কত পরিমাণ সে পাবে, অ্যামাউন্ট অফ কম্পেনসেশন, দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন পেয়েবল ইন ডিফারেন্ট কন্টিনজেন্সিস ইজ এস গিভেন বিলো, সেগুলো এখানে পরপর করে বলা রয়েছে কত করে সে পেতে চলেছে। হোয়ার ডেথ রেজাল্টস ফ্রম দ্য ইনজুরি, যদি আঘাত লাগার কারণে হয়তো মৃত্যু হয়ে গেল, an amount equal to 50% of the monthly wages of the deceased workman multiplied by the relevant factor specified in schedule 4 of the act, or an amount of 50,000 rupees whichever is more। এই অ্যাক্টের শিডিউল 4-এ একটা নিয়ম এখানে নির্দিষ্ট করে উল্লেখ করে বলা আছে যে ইনজুরি কারণে যদি কারোর মৃত্যু হচ্ছে, তো সেক্ষেত্রে তার যা মাসিক বেতন ছিল প্রতি মাসে যেটা পেত তার 50%, তার সঙ্গে একটা রিলিভেন্ট ফ্যাক্টর ওখানে বলা আছে সেটা গুণ করে পে যেটা হবে সেইটা, অথবা 50,000 টাকা, যেটা বেশি হয় সেটা তাকে পে করতে হবে। যেখানে হয়তো পার্মানেন্ট টোটাল ডিসএবলমেন্ট হয়ে গেল, যে হয়তো তার লিম্ব চলে গেল, হাত বা পা, তো পুরোপুরি বিকলাঙ্গ হয়ে গেল, সেখানে কি হচ্ছে বলছে, অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু 60% অফ দ্য রেজাল্টস ফ্রম দ্য ইনজুরি মান্থলি wages of the injured workman multiplied by the relevant factor in schedule 4 of the act, or an amount of 60 rupees whichever is earlier। সেক্ষেত্রে 60,000 টাকা, হয় 60,000 টাকা তাকে দাও, অথবা তার যে বেতন ছিল তার 60%-এর সঙ্গে তার রিলিভেন্ট যে ফ্যাক্টর সেটাকে গুণ করে পরে যেটা বেশি হয় সেটা তাকে পে করতে হবে সঙ্গে সঙ্গে। জায়গায় দেখা যাচ্ছে হোয়ার পার্মানেন্ট, এখানে কিছু শিডিউল করে বলা আছে 1 আর 2,
ইন কেস অফ এন ইনজুরি স্পেসিফাইড ইন পার্ট 2 অফ দ্য শিডিউল 1। এবার শিডিউল 1-এর পার্ট 2-তে নির্দিষ্ট করে বলা আছে কি আঘাত লাগলে হতে পারে, সেটা পেতে পারে। Such percentage of the compensation which would have been payable in the case of permanent total disablement as is specified therein as being the percentage of the loss of earning capacity caused by that injury। দেখা গেল তার আঘাত লেগেছে, তো আঘাত লাগার পরে দুর্ঘটনার জন্য আঘাতটা হলো, তো তার আর্নিং ক্যাপাসিটি সে হয়তো লস করে ফেলেছে, মানে সে আর রোজগারের জন্য সে উপযুক্ত নয়। সেই জিনিসটা দেখছে সেটা কী জন্য হচ্ছে, ইনজুরির কারণে। তো সেখানে কি দেখা হচ্ছে যে কতটা পার্সেন্টেজ তার লস হলো, কারণ সেটা এখানে স্পেসিফাই করে বলা আছে। এবারে ওই যে কম্পেনসেশনটা পাচ্ছে, তো কেন পাচ্ছে, সেটা হচ্ছে এক কারণে যে পার্মানেন্ট ডিসেবলমেন্ট হচ্ছে, সে কারণে হচ্ছে। এর পার্মানেন্ট যে টোটাল ডিসেবলমেন্ট যদি হয়ে গেল, এটা ছাড়াও যদি তার এক্সট্রা যদি কিছু লস হয়ে থাকে, যে যদি আর্নিং ক্যাপাসিটি না করতে পারে, তার মানে কি, তার মানে তার হয় টোটাল ডিসেবলমেন্ট হচ্ছে, কিংবা কোনো কিছু একটা আলাদা কিছু একটা ডিসেবলমেন্ট হচ্ছে, যেটার ক্ষেত্রে সেখানে দেখা হচ্ছে যে তার আর্নিং ক্যাপাসিটি যে করতে পারছে না, তো তার কতটা লস হচ্ছে। তো সেখানে ওখানে কম্পেনসেশন করে ক্যালকুলেট করে পরে তাকে ওই পেমেন্টটা তাকে করা হয়। কারণ তার যদি টোটাল ডিসেবলমেন্ট হয়ে যায়, যেটা নির্দিষ্ট করে বলা আছে, তো তার মানে কি, তার মানে তার যে আর্নিং ক্যাপাসিটি, তার আর্নিং ক্যাপাসিটি সে লস করছে, তো সে কতটা পার্সেন্টেজ তার লস হলো, কীভাবে তার হলো, সেগুলো কিছু ক্যালকুলেট করে দেখা হয়। এবারে বলছে ইন দ্য কেস অফ এন ইনজুরি নট স্পেসিফাইড ইন শিডিউল 1। এবারে দেখা গেলো যে যদি এমন কোনো একটা ইনজুরি হলো যেটা হয়তো শিডিউল 1-এ সেটাকে স্পেসিফাই করা নেই, তো such percentage of the compensation payable in the case of permanent total disablement as is proportionate to the loss of earning capacity as assessed by the qualified medical practitioner permanently caused by the injury। এখানে বলছে যে কোনো শিডিউল 1-এ দেখা গেলো যে এমন মানে হয়তো সেই ইনজুরিটা ওখানে নির্দিষ্ট করে বলা নেই, যেরকম গুগলে আমরা যদি কিছু সার্চ করি, তো সেটার অ্যান্সারটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এর কেন পাই, যদি একটু ডিপলি ভাবা হয়, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তো সেইখানে সব কিছু লিস্টেড করে দেওয়া আছে, প্রতিটা জিনিস ওখানে লিস্টিং করে লেখা আছে, তার ইন্ডেক্স একটা বানানো আছে যেটাকে বলা হয় সূচি। এবারে সেই সূচির বাইরে গিয়ে পড়ে যদি কিছু এখানে সার্চ করা হয়, তাহলে কিন্তু সেটা অ্যান্সার কিন্তু আসে না, সেটা আসার কিন্তু কথা না, কারণ সেটা গুগলের ইন্ডেক্স যে লিস্ট আছে তার মধ্যে নেই। তো সেরকম যদি কোনো কিছু ইনজুরি হয়ে থাকে, তখন তখন তাকে কম্পেনসেশন পে করতে হবে, মানে কম্পেনসেশন যেটা পেয়েবল কিছু পার্সেন্টেজ তাকে পে করতে হচ্ছে। কোন ক্ষেত্রে, দেখা গেলো তার পার্মানেন্ট ডিসেবলমেন্ট হচ্ছে, এবারে সেটা কি তার যে আর্নিং ক্যাপাসিটি লস হচ্ছে সেটা তার সঙ্গে যেন সমানুপাত থাকে। এইবারে এই জিনিসটা কী করে চেক করে দেখা হয়, যে মেডিকেল যে প্র্যাকটিশনার থাকবে, মানে যে ডক্টর, সে সেটাকে সার্টিফাইড করবে, তবে গিয়ে পরে সে কম্পেনসেশন পাবে, তা নাহলে কিন্তু পাবে না। এবারে বলছে হোয়ার টেম্পোরারি ডিসেবলমেন্ট whether টোটাল অর পার্সিয়াল রেজাল্টস ফ্রম দ্য ইনজুরি। এবারে ইনজুরি আঘাত লাগার কারণে হয়তো টোটাল পুরোটাই হয়তো কিংবা পার্সিয়ালি দেখা গেলো তার ডিসেবলমেন্ট হলো, কিন্তু টেম্পোরারি, যে হয়তো 5 মাস কি 6 মাস পর তার ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, এ হাফ মান্থলি পেমেন্ট অফ দ্য সাম ইকুইভ্যালেন্ট টু দ্য 25% অফ মান্থলি ওয়েজেস অফ দ্য ওয়ার্কম্যান। একটা ওয়ার্কম্যানের যে মান্থলি ওয়েজ তার 25%, তো সেইটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট হওয়ার কথা, বলছে তার হাফ মান্থলি পেমেন্ট অফ দ্য সাম, মানে তার হাফ মান্থ পেমেন্ট, মানে মাসের অর্ধেক মাসের যে পেমেন্ট, সেটা যেন মান্থলি ওয়েজের যেন 25%-এর সঙ্গে যেন সমান থাকছে, সেইভাবে সেটা ওখানে অ্যাকচুয়ালি এগুলো ক্যালকুলেট করে সব ওখানে বলা আছে। এবারে হাফ মান্থলি পেমেন্টটা কী করে হচ্ছে, দি হাফ মান্থলি পেমেন্ট ইজ পেয়েবল অফ দ্য 16th ডে, 16তম দিনে হাফ মান্থলি পেমেন্টটা ওকে পেয়েবল করা হয়। এবারে হচ্ছে ফ্রম দ্য ডেট অফ ডিসেবলমেন্ট হোয়ার সাচ ডিসেবলমেন্ট লাস্ট ফর এ পিরিয়ড অফ 28 days অর মোর। ডিসেবলমেন্ট যে ডেট থেকে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ডিসেবলমেন্টটা হয়তো দেখা 28 দিন কন্টিনিউয়াস তার রইল, কিংবা তারও বেশি, অথবা বলছে আফটার দ্য এক্সপায়ারি অফ ওয়েটিং পিরিয়ড অফ 3 days ফ্রম দ্য ডেট অফ ডিসেবলমেন্ট হোয়ার সাচ ডিসেবলমেন্ট লাস্ট ফর এ পিরিয়ড অফ লেস দ্যান 28 days। 3 দিন ওয়েটিং পিরিয়ড, হয়তো কোনো আঘাত লেগেছে, পার্মানেন্ট টেম্পোরারি সে কাজ করতে পারছে না, তো 3 দিন ওয়েটিং পিরিয়ড সেটা চেক করে দেখা হলো। এবার 3 দিন যখন তার এক্সপায়ার করে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে, কবে থেকে ক্রস করছে, যবে থেকে তার আঘাত লাগছে, যবে থেকে সে ডিসেবলড হচ্ছে, মানে সে আর কাজ করার জন্য উপযুক্ত নয়, তো সেটা দেখা যাচ্ছে কি, যে দেখা গেলো যে সেটা হয়তো লম্বা মানে এক্সপায়ার করে
সেটা হয়তো 28 ডেজের কাছাকাছি চলে গেলো, কিংবা হয়তো তার থেকে কম হলো। এই যে লাস্ট ফর এ পিরিয়ড অফ লেস দেন 28 ডেজ, হয়তো দেখা গেলো তার 26 দিন ডিসেবলমেন্ট হলো, কিংবা 25 দিন হলো। কিংবা বলছে কি অ্যান্ড দেয়ার আফটার হাফ মান্থলি ডিউরিং দ্য ডিসেবলমেন্ট অর ডিউরিং এ পিরিয়ড অফ 5 ইয়ার্স হুইচ এভার পিরিয়ড ইজ শর্টার। মানে যেটা এখানে কম বলছে, তো আঘাত লাগার পর সে যখন টেম্পোরারি ডিসেবলমেন্ট হচ্ছে কোনো ওয়ার্কম্যান, তো প্রথম 3 দিন দেখা গেলো ওয়েটিং পিরিয়ডে রইলো, যে 3 দিনের মধ্যে যদি ঠিক হলো ভালো, কিন্তু দেখা যাচ্ছে 3 দিন হচ্ছে ঠিক হলো না, তখন তার ওয়েটিং পিরিয়ড আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার দেখা যাচ্ছে যে 28 দিনের কম অবধি তার ওয়েটিং পিরিয়ড থাকলো, মানে 28 ডেজ, হয়তো 1 মান্থ আর হলো না, 28 ডেজের মধ্যে সে হয়তো ঠিক হয়ে গেল। অথবা কি বলছে যে অ্যান্ড দেয়ার আফটার হাফ মান্থলি ডিউরিং দ্য ডিসেবলমেন্ট, এবারে ডিসেবলমেন্ট চলাকালীন হয়তো দেখা গেলো অর্ধেক মাস গিয়ে তার থেমে গেল। অথবা কি বলছে ডিউরিং এ পিরিয়ড অফ 5 ইয়ার্স হুইচ এভার পিরিয়ড ইজ শর্টার, যে পিরিয়ডটা সব থেকে শর্ট হবে সেই পিরিয়ডের জন্য সে কম্পেনসেশন পাবে, তার মধ্যে সে পাবে না। এখানে কিছু নোট করে বলা আছে এক্সট্রা করে, এবার হচ্ছে হোয়ার দ্য মান্থলি ওয়েজেস অফ এ ওয়ার্কম্যান এক্সিড 2000 রুপিস, হিজ মান্থলি ওয়েজেস ফর দ্য পারপাস অফ এ অ্যান্ড বি, এখানে এ অ্যান্ড বি যেটা আলাদা করে যেটা প্রথম দিকে বলা আছে, যে এ অ্যান্ড বি এইটা অ্যাবাভ শ্যাল বি ডিমড টু বি 2000 রুপিস অনলি। এবার কোনো দেখা যাচ্ছে কোনো ওয়ার্কম্যানের মান্থলি ওয়েজ দেখা যাচ্ছে মাত্র 2000 টাকা কিংবা 2000 টাকার বেশি, তো সেই ক্ষেত্রে তার যে মান্থলি যে ওয়েজেসটা থাকছে ফর দ্য পারপাস, এটা কি শুধুমাত্র 2000 টাকায় তাকে দেওয়া হবে, মানে এই এ আর বি এর ক্ষেত্রে যদি তার কোনো কিছু ডিসেবলমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই এমপ্লয়ার থেকে এই ফ্যাক্টরটা যেটা থাকবে রিলেভেন্ট ফ্যাক্টর, সেটাকে মাল্টিপ্লাই করে দেখতে হবে। কারণ কি ওই 2000-এর যে কেসটা, 2000 যে ব্যাপারটা এখানে বলা আছে সেটার সঙ্গে তাহলে তার 50% হলে কত হচ্ছে, 1000 হচ্ছে, 50% হচ্ছে মেনলি 1000 হয়, আর তার সঙ্গে সে ফ্যাক্টরটা গুণ করতে হবে, কিংবা তার থেকে যেটা বেশি 50,000 রুপিস থেকে সেইটা। দ্য মিনিমাম রেটস অফ কম্পেনসেশন for permanent disablement and death specified in the act is rupees 60,000 and 50,000 respectively. The maximum amount of compensation of the works are about to rupees 2,74,248 or permanent disablement about and rupees 2,20,540 for death. বলছে পার্মানেন্ট ডিসেবলমেন্ট যদি হচ্ছে আর যদি ডেথ হচ্ছে, যেটা অ্যাক্টে যদি স্পেসিফাই করা থাকে, তাহলে সেক্ষেত্রে কত 60,000 টাকা 50,000 টাকা, পার্মানেন্ট ডিসেবলমেন্ট হলে 60,000 আর ডেথ হয়ে গেলে 50,000 যেটা বলা আছে। এরপরে কম্পেনসেশন যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মিনিমাম রেট, মিনিমাম, আর ম্যাক্সিমাম কত দেওয়া হয়, পার্মানেন্ট ডিসেবলমেন্ট হলে 2,74,248, আর যদি ডেথ হয়ে যায় তাহলে 2,28,540 যদি মৃত হয়ে গেল। তো আজকে যেটুকু পড়ালাম সেই জিনিসটা এখানে বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে শোন, তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই রাখলাম, ওকে, এখানে শেষ করলাম। তো এর পরের দিন তোদেরকে বাকি যেটা রয়েছে সেটা আমি এখান থেকে এটা বলে দেবো, বাকি যে নিয়মগুলো এখানে আছে, যে ঠিক আছে স্যার। থেকে শুরু করে সেটেলমেন্ট ক্লেমস আন্ডার দ্য অ্যাক্ট আনকনসিয়াস এরিয়া, সেগুলো সব করে দিয়ে পরে শেষ করে দেবো, ওকে ঠিক আছে। ঠিক আছে স্যার। আমি এটা টাস্ক দেবো, টাস্কটা করে দিস কিন্তু ঠিক করে। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম।